E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট। হ্যালো ম্যাম। বসো। সবাই ভালো আছো তো? আচ্ছা বলো তো, যানবাহন আমাদেরকে কি কাজে সাহায্য করে? দেবলীনা বলো। যানবাহন আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে সাহায্য করে। বসো। সরস্বতী তুমি বলো। এক জায়গা থেকে আরেক জায়গায় সময়ের সাথে এই যে পরিবর্তন, সেটাকে কি বলা হয়? মোশন। মোশন। বসো। বস্তুর এই মোশনকে যে ল দ্বারা অ্যানালাইসিস করা হয় তাই হচ্ছে নিউটন লস অফ মোশন। অর্থাৎ নিউটন বস্তুর গতিকে অ্যানালাইসিস করে যে 3টি সূত্র বের করেছেন, সেই 3টি সূত্রকেই নিউটন লস অফ মোশন নামে পরিচিত। আজ আমরা নিউটন লস অফ মোশন নিয়ে আলোচনা করব। এই নিউটন লস অফ মোশন চ্যাপ্টার থেকে আমরা জানব যে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে স্থানান্তরিত হয়। সাথে সাথে আমরা জানতে পারবো যে বস্তুর ত্বরণ এবং মন্দনের সৃষ্টিও কিভাবে হয়। চলো দেখে নেই নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা আছে। নিউটনের প্রথম সূত্রতে the statement is like that: Newton's first law states that every object will remain at rest or in uniform motion in a straight line unless compelled to change its state by the action of an external force. এর অর্থ হচ্ছে যে কোনো স্থির বস্তু যদি স্থির থাকে তাহলে ও স্থির অবস্থায় থাকবে, কোনো গতিশীল বস্তু সমবেগে চলমান থাকবে যদি না কোনো এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল বস্তুটার উপর ক্রিয়া করে। এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা 2টা বিষয়ের ধারণা নিতে পারি। প্রথম যে ধারণাটা হচ্ছে ইনার্শিয়া অফ ম্যাটার, দ্যাট ইজ জড়তা বা জাড্যের ধারণা। আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে ফোর্সের গুণগত সংজ্ঞাও পেয়ে থাকি। নিউটনের গতিসূত্র থেকে দেখা যায় যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলমান থাকবে। বস্তুর এই স্থির থাকার ধর্মকে বলা হয় স্থিতিজাড্য এবং বস্তুর সমবেগে সরলরেখা বরাবর চলমানকে বলা হয় গতিজাড্য। স্থিতিজাড্যের উদাহরণ হিসাবে নেওয়া যায়, কোনো ব্যক্তি যদি একটি বাসের মধ্যে বসে থাকে, বাসটা যদি চলতে শুরু করে, সেই সময় ব্যক্তির নিম্নাংশ বাসের সাথে সংলগ্ন থাকায় গতিশীল হয়,
কিন্তু উপরের অংশ পিছন দিকে হেলে পড়ে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য। বস্তুর উপরের অংশ আগের অবস্থায় স্থির থাকতে চায়, এই কারণে পিছনের দিকে হেলে গেল। আবার দেখো, ইনার্শিয়াল মোশন, দ্যাট ইজ গতিশীল থাকবে, গতিমান বস্তু চিরকাল গতিমান থাকবে। এটা এক্সাম্পল হিসাবে দেখো, কোনো ব্যক্তি যদি বাসের মধ্যে চলমান অবস্থায় থাকে, বাসটা হঠাৎ থেমে গেল, তখন কি হয়? ব্যক্তি সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন হলো? নিম্নাংশ বাসের সাথে সংলগ্ন থাকার স্টপ হয়ে গেল, রেস্ট পজিশনে এসে গেল, কিন্তু উপরের অংশ কি হচ্ছে? সামনের দিকে যেতে চায়, গতিতে থাকতে চায়, এই জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে। তো এইভাবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা ইনার্শিয়া বা জড়তার ধারণা পেয়ে থাকি। আবার বলা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে স্থির বস্তুকে সচল করা যাবে, সচল বস্তুকে স্থিরে আনা যাবে যদি আমরা বাহ্যিক একটা বল প্রয়োগ করি। তাহলে কি হলো? যে চাপ প্রয়োগ করলে স্থির বস্তুকে সচল করা যায় বা সচল বস্তুকে স্থির অবস্থায় আনা যায়, তাই হচ্ছে বল। এইভাবে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে স্থিতিজাড্য, গতিজাড্য এবং বলের সংজ্ঞা পেয়ে থাকি। এখানে তোমাদের জেনে রাখা উচিত যে এইভাবে পিকচারে দেখতে পাচ্ছ কিভাবে সামনের দিকে এবং পিছন দিকে ব্যক্তি হেলে পড়ে বা ঝুঁকে যায়। জড়ত্বীয় ফ্রেম অফ রেফারেন্স এবং অজড়ত্বীয় ফ্রেম অফ রেফারেন্স, দ্যাট ইজ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এন্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে দুইটি ফ্রেম থাকে। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, দ্যাট ইজ জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে বোঝায় যে নির্দেশতন্ত্রটা স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, ঠিক আছে? আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র যেটার মধ্যে ত্বরণ থাকবে। নিউটনের যে লগুলি আছে ওইখানে শুধু ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটাই প্রযোজ্য হয়। এবার চলো আমরা চলে যাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা করার আগে তোমাদের জেনে নেওয়া উচিত ভরবেগ কি বা মোমেন্টাম কি, ঠিক আছে? মোমেন্টাম বা ভরবেগ হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে যে গতির সৃষ্টি হয়। ভর ও বেগের সমন্বয়ে যে গতির সৃষ্টি হয় তাকে মোমেন্টাম বা ভরবেগ বলে। যদি কোনো বস্তুর ভরবেগ পরিমাপ করতে হয় তাহলে ভর এবং বেগের গুণফল নিলেই ভরবেগ পরিমাপ করা যায়। ধরো কোনো বস্তু ভর m ভি বেগে গতিশীল, তাহলে ওর ভরবেগ কি হবে? বস্তুর ভরবেগ কি হবে? mv। ভরবেগকে p দিয়ে মার্ক করা হয়, তাহলে আমাদের কি হলো? ভরবেগ p mv। এবার ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ওর অভিমুখ কোন দিকে হবে? ওর অভিমুখ হবে বেগের যে অভিমুখ হবে, বেগের যেদিকে অভিমুখ ভরবেগের অভিমুখও সেই দিকেই হবে, ঠিক আছে? এখন দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা আছে the time rate of change of momentum of a body is proportional to the applied force and take place in the direction in which the force acts। এর অর্থ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযোজ্য বলের সাথে সমানুপাতিক এবং ভরবেগের অভিমুখ বেগের অভিমুখের দিকেই হবে, ঠিক আছে? এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। চলো দেখি নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা কি হয়। ধরো একটা বস্তু ভর m ইউ গতিবেগ নিয়ে চলছে, বস্তুটার উপর টি সময় ধরে F বল প্রয়োগ করা হলো। বস্তুটার বেগ পরিবর্তন হয়ে ভি বেগ পেল এবং ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণ হচ্ছে
এফ। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ভরবেগের ধারণা আছে, তাহলে বলো তো প্রারম্ভিক সময়ে বস্তুটার ভরবেগ কি ছিল? প্রারম্ভিক সময়ে বস্তুটার ভরবেগ কি হবে? প্রারম্ভিক সময়ে বস্তুটার ভরবেগ, ভরবেগ মানে কি? ভরবেগ কিভাবে বের করি আমরা? পরিমাপ কিভাবে করি? ভর এবং বেগের গুণফল দিয়ে। তাহলে প্রারম্ভিক সময়ে ভরবেগ কত হবে? mu। mu। টি সময় পর, দ্যাট ইজ অন্তিম সময়ে ভরবেগ কত হবে? mv। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? mv মাইনাস mu। এবার ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করতে পারি আমরা? বাই টি দিয়ে। তাহলে এটাকে ডিভাইড করে নাও, ডিভাইডেড বাই টি। এই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হলো? যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্যাট ইজ ভরবেগের পরিবর্তনের হার প্রপোর্শনাল, সমানুপাতিক টু প্রযুক্ত বল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন আমরা কি করব? এখান থেকে এমটাকে কমন নেওয়া যায়, নিয়ে নাও এমটাকে কমন। তাহলে কি থাকে? ভি মাইনাস ইউ বাই টি। এইখানে ভি মাইনাস ইউ বাই টি, এই রেশিওটা কি? বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগের পরিবর্তনের হার বলো, বলি না? এক্সিলারেশন। অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ত্বরণ। আমরা কি নিলাম? এফ কে ত্বরণ হিসাবে মার্ক করলাম। তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যে সমীকরণটা আসছে তা হচ্ছে এ প্রপোর্শনাল টু এম। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ নিউটন সেকেন্ডস ল। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। বলো। নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা বল এবং জাড্যের ধারণা পাই। হ্যাঁ। নিউটনের সেকেন্ড ল অফ মোশনের গুরুত্ব কি? বসো, ভালো কোয়েশ্চেন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি, জড়তার পরিমাপ করতে পারি, বেগের সাথে প্রযুক্ত বলের সাথে বস্তুর ত্বরণ এবং মন্দনের কি সম্পর্ক তাও জানতে পারি। চলো দেখে নেই কিভাবে এগুলো পরিমাপ করা যায়। প্রথম হচ্ছে বলের পরিমাপ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপটা কিভাবে করব সেটা জেনে নিই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল টু mf, তাই তো? এখন এই প্রপোর্শনাল সিম্বলটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে ওইখানে কি বসাতে হবে? একটা কনস্ট্যান্ট বসাতে হবে। বসিয়ে দাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের ইকুয়েশনটা আসছে, ঠিক আছে, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি দ্যাট ইজ কে এর ভ্যালুটা প্রযুক্ত বলের এককের উপরে নির্ভর করে। ঠিক আছে, এখন আমাদের সুবিধার জন্য আমরা প্রযুক্ত বলের মান এইভাবে আমরা নির্ধারণ করব যে বল প্রয়োগ করলে একক ভরের বস্তুর উপর প্রযুক্ত করলে একক পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে, দ্যাট ইজ F ইজিক্যাল টু 1 হবে। কখন হবে? যখন m ইজিক্যাল টু 1, F ইজিক্যাল টু 1। ঠিক আছে, তাহলে কি হয়? সবগুলোর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে k এর ভ্যালু কত হবে?
কে এর ভ্যালু হবে 1। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে এইভাবে লিখতে পারি F is equal to ml। এই গাণিতিক সমীকরণ থেকে আমরা বল পরিমাপ করতে পারি। যদি কোনো বস্তুর ভর m এবং ত্বরণ F হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের মান হবে m ইন্টু f। তারপরে বলা হচ্ছে যে নিউটনের গতিসূত্র থেকে আমরা জড়তার পরিমাপ করতে পারি। কিভাবে দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা আবার লিখে নাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে আছে F, তাই তো? এবার দেখো F যদি কনস্ট্যান্ট হয়, F যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি F proportional to 1/m লিখতে পারি। এবার একই বল দুইটি বিভিন্ন ভরের বস্তুর উপর যদি প্রযুক্ত হয়, ভারী বস্তুর ত্বরণ কম হবে না বেশি হবে? কম হবে। অর্থাৎ একই ত্বরণ বা একই গতিবেগ যদি সৃষ্টি করতে হয় তাহলে ভারী বস্তুর তুলনায় হালকা বস্তুর উপর বেশি না কম বল প্রয়োগ করতে হবে? হালকা বস্তুর উপরে হালকা বস্তুর উপরে কম বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখো ভরের উপরে জড়তার পরিমাপ আসছে। এর থেকে বোঝা যায় ভরই হচ্ছে জড়তার পরিমাপ। তারপরে বলা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে বস্তুর গতি ত্বরান্বিত হবে না মন্দীভূত হবে। কিভাবে হয়? যদি প্রযুক্ত বল গতিশীল ভরের উপর এইভাবে প্রয়োগ করা হয় যে প্রযুক্ত বল যেদিকে কাজ করছে গতিশীল বস্তু সেই দিকে যাচ্ছে, তাহলে বস্তুর গতিটা ত্বরান্বিত হয়ে যাবে। আবার প্রযুক্ত বল যদি এই দিকে কাজ করে যে গতিশীল বস্তুটা বিপরীত দিকে চলে তাহলে বস্তুর গতি মন্দীভূত হয়ে যাবে। এইভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরের পরিমাপ, জড়তার পরিমাপ এবং প্রযুক্ত বলের সাথে ত্বরণ এবং মন্দনের কি সম্পর্ক তা জেনে নিতে পারি। বল আমরা পরিমাপ করলাম। বলের পরিমাপটা একটা বলের যে কোনো পরিমাপের সঙ্গে একক অপরিহার্য। একক ছাড়া পরিমাপ সম্পূর্ণ হয় না। তাহলে বলের পরিমাপে একক কি হবে? বলের পরিমাপের একক বিভিন্ন সিস্টেমে বিভিন্ন হয়। বলের পরিমাপ চরম একক এবং অভিকর্ষ একক, এই দুই এককে প্রকাশ করা হয়। অ্যাবসলিউট সিস্টেম, দ্যাট ইজ পরম একক। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন। আবার অভিকর্ষীয় একক, সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওয়েট এবং এসআই পদ্ধতিতে গ্রেভিটেশনাল, দ্যাট ইজ অভিকর্ষীয় একক হচ্ছে কেজি ওয়েট। এবার বলো তো এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে কি হবে? অভিকর্ষীয় এককটা এফপিএস পদ্ধতিতে পাউন্ড ওয়েট। ঠিক আছে, এইভাবে সিস্টেম অনুযায়ী যেমন সিজিএস এর ফুল ফর্ম কি হয়? গ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এইভাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের টপিক হচ্ছে ইনার্শিয়াল মাস। ইনার্শিয়াল মাস হচ্ছে জড়ত্বীয় ভর। জড়ত্বীয় ভর কি?
নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানলাম? F is equal to mf। এই mটা কি ছিল? m থেকে আমরা কি জানলাম? যে mটা হচ্ছে জড়তার পরিমাপ। mটা কি? জড়তার পরিমাপ। সেই mটাকেই বলা হয় ইনার্শিয়াল মাস বা জড়ত্বীয় ভর। তাহলে m is equal to কি হবে? এখান থেকে m is equal to কি হবে বলো? big F by small f। big F মানে হচ্ছে কি? প্রযুক্ত বল। আর স্মল f মানে হচ্ছে প্রযুক্ত বল দ্বারা উৎপন্ন ত্বরণ। তাহলে কি হলো? প্রযুক্ত বল এবং উৎপন্ন ত্বরণের অনুপাতকেই বলা হয় জড়ত্বীয় ভর। জড়ত্বীয় ভর কিভাবে পরিমাপ করা যাবে? প্রযুক্ত বল এবং উৎপন্ন ত্বরণ বের করে জড়ত্বীয় ভর পরিমাপ করা যায়। তারপরে আসো ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স, দ্যাট ইজ বলের ঘাত। বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর যদি কনস্ট্যান্ট ফোর্স F প্রয়োগ করা হয় t সময় ধরে, তাহলে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্সের সিম্বল হচ্ছে I। তাহলে I is equal to কি দাঁড়াবে? প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, দ্যাট ইজ F ইনটু t। আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানলাম? যে F is equal to m into v minus u by t। তাহলে কি দাঁড়ায়? ft is equal to m into v minus u। ঠিক আছে, তাহলে দেখো এখানে ft আছে, এখানে ft আছে। যদি আমরা কম্পেয়ার করি তাহলে I is equal to কি লেখা যায়? mv minus mv। দ্যাট ইজ ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। আবার যদি পরিবর্তনীয় বল প্রয়োগ করা হয়, ভেরিং ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়াল টু t1 ইনস্ট্যান্ট থেকে t2 ইনস্ট্যান্ট অবধি যদি বলটা প্রয়োগ করা হয়, তাহলে এটা দাঁড়াবে এটা। ঠিক আছে, আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? dp by dt। এটা হচ্ছে ভেরিং ফোর্স যখন অ্যাপ্লাই করা হয়, তাহলে কি দাঁড়ালো? F dt is equal to dp। ঠিক আছে, তাহলে ইম্পালস অফ ফোর্স কি হবে? I is equal to, এটা হচ্ছে এক্সপ্রেশন F dt, এটা চেঞ্জ হয়ে কি দাঁড়ালো? P1 to P2 dp। এই এক্সপ্রেশনটা আগেরটার মতোই জাস্ট বসিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়ায়? উপরের লিমিট থেকে নিচের লিমিট মাইনাস ইন্টিগ্রেশন। তাহলে কি হলো? P2 মানে কি? P2 হচ্ছে অন্তিম ভরবেগ, P1 হচ্ছে ইনিশিয়াল ভরবেগ। তাহলে দেখা গেল কি যে ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তারপর যে হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স কি? ইম্পালসিভ ফোর্স হচ্ছে কোনো বৃহৎ বল কোনো বস্তুর উপর যদি স্বল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়, তাহলে সেটাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। যেমন ধরো ক্রিকেট ম্যাচে কি করা হয়? বল থ্রো করা হয় এবং ব্যাটসম্যান স্ট্রাইক করে। এই যে অল্প সময়ের জন্য স্ট্রাইকিং এর সময়টা কিন্তু খুব অল্প থাকে। এই ধরনের যে স্ট্রাইকিংটা, যে বলটা প্রয়োগ করা হলো, এই ধরনের বলকে বলা হয় ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই। আমরা নিউটনস লস অফ মোশন থেকে আলোচনা করব। তোমরা এই যে আলোচনাটা ভালো করে বুঝেছো তো সবাই? এখন ওই টপিকের উপরে দুইটা কোয়েশ্চেন লিখে নাও। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ডেরাইভ নিউটনস ফার্স্ট ল ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল। মানে কি করতে হবে? নিউটনসের যে সেকেন্ড লটা আছে,
নিউটনসের সেকেন্ড ল থেকে নিউটনের ফার্স্ট লটা ডেরাইভ করতে হবে। তারপরে আছে সেকেন্ড কোয়েশ্চেনে আছে যে রাইট ডাউন ফিউ মোর এক্সাম্পল অ্যাবাউট রেস্ট অফ ইনার্শিয়া, রেস্ট অফ মোশন। আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা ডিসকাস করলাম, কিন্তু যত এক্সাম্পল গুলো যত ডিল করবে তাহলে কনসেপশনটা ক্লিয়ার হয়। এই কারণে তোমরা কি করবে, রেস্ট অফ ইনার্শিয়া এবং রেস্ট অফ মোশন নিয়ে আরো কয়েকটা এক্সাম্পল লিখে নেবে। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই আলোচনা করলাম। আমাদের দ্বিতীয় ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আমাদের ক্লাস করব। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।